আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মোটর রিএন্ডিং করতে হয়। বিশেষ করে আমরা যারা লেভেল 3 পরীক্ষা দেই অবশ্যই আমাদের মোটর রিএন্ডিং করে দেখাইতে হয়। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তাহলে কি হবে? টোটাল 24 ভাগ 4 24 ভাগ 4 6 6। এটা ওয়ার্নিং পিস হবে। ওয়ার্নিং পিস কত? 6। সেটা কয়েল স্পেন কত হবে? 1 থেকে 6, তাই না? ডিগ্রিটা বের করে যদি 30 ডিগ্রি হবে, তাই কি না? জি। এখন কয়েল স্পেন আমি কয়েল বসাবো কি? আমি বুঝে দিতে চাচ্ছি কয়েল বসাবো কি? কয়েল বসাবো কিভাবে? এই তো 24টা ছিল নাকি? তাহলে প্রথম কয়েলটা আমি যে জায়গায় বসাই ওইটাই শুরু কিন্তু। তাহলে এখানে বসালাম 1। কয় নম্বর স্লোটে যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে আরেকটা কথা 6 এ যাবে, তাই না? এরকম করে হবে নাকি? এরকম করে তো বসাবো। তাহলে আমরা হিসাব করে কিন্তু ওইখান থেকে হিসাব করে কিন্তু বের করতে পারি। কয়েল যদি 3 ফেজ মোটর হয়, কয়েল সেট কয়টা হবে? 3টা হবে। তাহলে এই সেট এটা জাস্ট দেখালাম, এইভাবে তো বসাবো। তাহলে 3টা সেট যদি হয়, একটা সেট খালি আমি দেখাই দিলাম। তো সিঙ্গেল ফেজ বুঝলে স্যার 3 ফেজটা সহজ হবে। 3 ফেজটা সহজ, সিঙ্গেল ফেজটা করে। এ সেট কয়েল মানে এ ফেজ কয়েল। তাহলে এ ফেজ কয়েলের আমার 1 নম্বরে বসে তুমি 1 এ ঢুকবে, বের হবে কত দিয়ে? 6। এর পরের কয়েলটা কত হবে? 7। তাহলে 7 এর পরে এর পরের কয়েলটা শেষ হবে কততে যায়? তাহলে 7 এ যদি শুরু হয় তাহলে 7 8 9 10 11 12 6 না? কয়েল স্পিন 6 না? 1 থেকে 6 না? তো বলি দেখো 6। তাহলে এটা হলো কি স্টার্ট টার্মিনাল, তাই না? এটা কি ফিনিশ? হ্যাঁ, এই মাথা স্টার্ট, এই মাথা ফিনিশ। এবার 12 তে শেষ হলো। তাহলে শুরু হবে কত? 13। শেষ হবে কত? 18। এবার শুরু হবে কোথায়? শেষ হবে কোথায়? 24। হয়েছে? কয়েল স্প্যান তো 6। আমি তো 6 এর বাইরে যেতে পারবো না, 1 থেকে 6 এর বাইরে তো আমার যাওয়ার সুযোগ নেই। আমার তো শর্ত দিয়ে দিয়েছে। কোথায়? এখানে 7 থেকে 7 হবে। কয়েল স্প্যান যা বের হবে, আমার কয়েল তৈরি ওইভাবেই করতে হবে, ওইভাবেই বসাতে হবে। আমি বুঝাইতে পারছি? এই কয়েলগুলো কানেকশন হবে কার সাথে? তাহলে ফিনিশ সংযোগ হবে, আর হলো স্টার্ট সংযোগ। তাহলে এই ফিনিশের সাথে ফিনিশ সংযোগ হবে। তাহলে এই স্টার্ট দিয়ে বের হবে, এই স্টার্ট চলে যাবে এই স্টার্টের সাথে, এই স্টার্ট বের হবে এই ফিনিশের সাথে। তাহলে এই ফিনিশের সাথে লাগবে, আর এটা বের হয়ে যাবে। এটা হলো U1, এটা হলো U2। এখন কেন ফিনিশ সংযোগ করব আর স্টার্ট সংযোগ করব? এখন দেখো, এইটুকু একটা বুঝছে, তাহলে এইভাবে সবগুলো হবে। তিনটা। এখন বি তে যায়, বি কয়েলে যে আমরা কি করি? এখন এখানে কত ডিগ্রি পর পর হবে? 30 ডিগ্রি। 3 ফেজ মোটরের ক্ষেত্রে হলো 120 ডিগ্রি, আর সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে হলো 90 ডিগ্রি। তাহলে একটা স্লোট হলো 30 ডিগ্রি। তাহলে কয়টা স্লোট পরে যাবে? একটাতে 1 নম্বরে 30, 2 নম্বরে 60, 3 নম্বরে 90, 4 নম্বরে 120। তো 120 ডিগ্রি পর তাহলে 5 নম্বর স্লোটে যাওয়া পড়বে প্রথম কয়েল। তাহলে শেষ হবে কত? 5 6 7 8 9 10। 10 এ শেষ। এরপর একটা শুরু হবে কোথায়? 11 থেকে 24 11 12 13 14 15 16। তারপরে কত? 17। 17 থেকে 17 18 19 20 21 22। এটা কত হবে? 23। 28 থেকে স্লোট আছে 24টা। তাহলে কত হবে? 23 24। 24 এর পরে ঘুরি কত? আবার 1 না? 1 2 3 4।
তাহলে এটা ফিনিশ আসে এখানে ঢুকবে, এই স্টার্ট এখানে যাবে, এইটা আসে এখানে যাবে, এটা বের হয়ে যাবে। এটা হলো V1, এটা হলো V2। সেম আবার কত ডিগ্রি? 30 ডিগ্রি, এই 120 ডিগ্রি। তাহলে আবার সাইড পর্যন্ত 120 ডিগ্রি শেষ। এখন 5 থেকে আবার করতে হবে। তাহলে 5 এ হলো 30, 6 এ হলো কত? 60, 7 এ হলো 90, 8 এ হলো 120। তাহলে কত নম্বর স্লোটে করতেছে? 9। তাহলে সি নম্বরটা কোথায় যা করবে? 9 নম্বর স্লোটে। তাহলে 9 থেকে গণন, তাহলে 1 থেকে 6, 9, 10, 11, 12, 13, 14। এটা হবে 14। তাহলে এটা কত হবে? 15, 15 থেকে 20, এটা কত হবে? 21, 21 থেকে কত যাবে? এই আমাদের 2 কত আসবে? 3, 3 থেকে কত যাবে? 9 ভুল হলে কিন্তু মিলবে না। 8 14, 15, 16, 17, 18, 19, 20, ঠিক আছে। 21 থেকে 21, 22, 23, 24, 1, 2, ঠিক আছে। 3, 3, 4, 5, 6, 7, 8। সবগুলোই হয়ে গেছে। এটা এখানে সংযোগ, এটা এখানে আসে এখানে সংযোগ, এটা এখানে আসে এখানে সংযোগ, বের হয়ে যাবে। এটা W1, সেকেন্ড টার্মিনাল বেরিয়েছে। ভুল হলে সব শেষ, আবার খুলতে হবে, আবার করতে হবে। কোনো কারণে ভুল হলে শেষ। আমি বুঝাইতে পারছি? এখন আমি বললাম যে স্টার্ট ফিনিশ কানেকশন কেন করতে হবে? কারণ হলো একটা, আমার কয়েল হলে এইটা হলো স্টার্ট টার্মিনাল, তাই না? এই ফিনিশ টার্মিনাল। আর একটা কয়েল কি? স্টার্ট টার্মিনাল, ফিনিশ টার্মিনাল। এখন যদি আমি এই ফিনিশ আর স্টার্ট কানেকশন না করি, তাহলে এটা হলো স্টার্ট, এটা হলো ফিনিশ, তাই না? আর রোটেশন কোন দিক? ক্লকওয়াইজ। এখানে যদি সাপ্লাই দেয়, এখানে যদি ম্যাগনেট হয়, তাহলে এ কোন পোল ধারণ করবে? যে কোনো একটা করবে, হয় নর্থ করবে না সাউথ করবে। এটা যদি স্টার্ট হয়, এটাও যদি ফিনিশ হয়, তো এটা যদি সাপ্লাই দেয় তাহলে এটা কি হবে? এটা যদি এইদিকে হয়, তাহলে এটা যদি নর্থ হয়, তাহলে এটা কি হবে? কেমন করে সাউথ? নর্থে হবে। এটাও তো ক্লকওয়াইজ, তাহলে সেম হবে। এই যাতে সেম না হয়, এই জন্য এই ফিনিশটা নিয়ে আসে, এই ফিনিশটা আমরা লাগাই। তাহলে এটা এইদিকে ঘুরলো, এই দিকে আসে, এটা উল্টা দিকে ঘুরতেছে না? তাহলে এটা যদি নর্থ হয়, তাহলে এটা অটোমেটিক সাউথ হয়ে যাবে। তাহলে নর্থ, এরপরে সাউথ, এরপরেরটা যাও আবার ক্লকওয়াইজ হবে, তাহলে ওটা আবার নর্থ হবে। এরপরেরটা যাও আবার এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে ওটা সাউথ হবে। এই নর্থ সাউথ আবার কি ম্যাগনেট হয়ে গেছে মোটর। এই জন্য আমরা কি করি? এই স্টার্ট আর ফিনিশ সঙ্গে মোটরের কি তৈরি করার জন্য ক্লিয়ার। আর মোটর ওয়াইন্ডিং কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার আছে। কি কি? একটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং, ফুল ওয়েভ আর হাফ ওয়েভ। না দুইটা ওয়াইন্ডিং আলাদা আলাদা। এটা হচ্ছে যে ওয়াইন্ডিং এর মান একবার 2 হয়, একবার 4 বা পোল সংখ্যার উপরে করা আছে। একবার পোল সংখ্যার সমান এর মান, আর একবার হচ্ছে দুইটা ওয়াইন্ডিং মনে করতে সমান। ল্যাব ওয়াইন্ডিং? জি স্যার, ল্যাব ওয়াইন্ডিংটা। ওয়েভ ওয়াইন্ডিং? জি স্যার, হ্যাঁ। আর কি আছে? আর কি বলা যায়? এদিকে করছি এটা প্রধানত ওয়াইন্ডিংকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ল্যাব ওয়াইন্ডিং, একটা ওয়েভ ওয়াইন্ডিং। একটা হলো ওয়েভ ওয়াইন্ডিং। ডিসির ক্ষেত্রে ওয়েভ ওয়াইন্ডিং করা হয়, আর এসির ক্ষেত্রে ল্যাব ওয়াইন্ডিং। ল্যাব ওয়াইন্ডিংকে আবার 6 ভাগে ভাগ করা হয়। ফ্ল্যাট লুপ, কনসেন্ট্রিক, কানেক্টিভ কনসেন্ট্রিক, ডায়মন্ড, এরকম 6টা ভাগে ভাগ করেছে। আবার তুমি যখন বাস্তবে কাজ করতে যাবে মোটরের, তখন আবার 3 ভাগে ভাগ করেছে। একটা হলো ফুল পিস ওয়াইন্ডিং, একটা হলো শর্ট পিস ওয়াইন্ডিং, আর একটা হলো লং পিস ওয়াইন্ডিং। জি স্যার। এখন এই ওয়াইন্ডিং পিসটা কি জিনিস? এখন ওই বলতে যে স্যার আমি বুঝি না, ওয়াইন্ডিং পিসটা কি জিনিস? ওয়াইন্ডিং পিস, পোল পিচ, এগুলো যদি না বুঝি, কয়েল স্প্যান, ইলেকট্রিক্যাল ডিগ্রি, এগুলো যদি আমি না বুঝি, আমি মোটর ওয়াইন্ডিং করতে পারবো না। বুঝাতে পারছি বা? মোটর ওয়াইন্ডিং করতে অনেক কিছু ডাটা লাগে না, খুব সিম্পল ছোট্ট জিনিস। আমি জানি না আরিফ আমার সাথে একমত হবে কিনা, ও স্যার মানুষ। মোটর ওয়াইন্ডিং করতে 5টা জিনিস জানা লাগে। ম্যাগনেটিক পোল জানা লাগে,
তারপরে লাগে পোল পিস জানা লাগে, ওয়াইন্ডিং পিস জানা লাগে, হ্যাঁ, তারপরে হচ্ছে কয়েল স্প্যান কি কয়েল স্প্যান জানা লাগে, আর হলো ইলেকট্রিক্যাল ডিগ্রি পার্সেন্ট জানা লাগে। মানে প্রতিটা মেকানিক্যাল ডিগ্রি আর ইলেকট্রিক্যাল ডিগ্রি কিন্তু এক না, আলাদা। এই 5টা জিনিস যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমি মোটর রিওয়ার্ডিং করতে পারবো, নিজে নিজেই করতে পারবো, আর ডায়াগ্রাম সহ করতে পারবো। একটা মোটরের ডায়াগ্রাম সহ আমরা করতে পারবো এই 5টা জিনিস যদি আমি বুঝি। খুব বেশি বুঝতে হবে। আচ্ছা, এখন অটোমেশন। অটোমেশনে কি সেম 5টা জিনিস সম্পর্কে জানতে হবে। আমি যার দ্বারা কন্ট্রোল করবো সেই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে, খুঁটিনাটি সব A to Z। আচ্ছা, এরপরে যে মানে প্রোটেক্টেড করবে, যেটা প্রোটেকশন দেবে, তার মানে মোটরে আমরা কী ধরনের প্রোটেকশন দিই, ওভারলোড ব্যবহার করি, ওভারলোডটা সম্পর্কে জানতে হবে। আর কাকে কীভাবে একে সাপ্লাই দিই, ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে, এটা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে জানতে হবে। আর এগুলোর ভিতরেই কিছু অক্সিলারি কন্ট্যাক্ট আছে, সেগুলো হচ্ছে NO আর NC। এই NO আর NC কীভাবে কাজ করে, আর টাইমারটা কীভাবে টাইমিংয়ের কাজটা করে, এইটা জিনিস যদি কেউ জানে, অটোমেশনটা তার কাছে পারে। এখন তুমি PLC করো আর মাইক্রো কন্ট্রোলার করো আর যাই করো, মূল ভিত্তি হচ্ছে টাইমার, রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর, হ্যাঁ, আর হলো পিএলসিটা না, ওটা আলাদা হিসাব, প্রোগ্রামের হিসাবটা আলাদা, প্রোগ্রামিং যেটা সেটা হিসাব আলাদা। এই ফিল্ড লেভেলকে PLCর মধ্যে ইন করতে গেলে এই ফিল্ড লেভেলের যে ইকুইপমেন্টগুলো আছে, ডিভাইসগুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে কীভাবে কাজ করে। আমি বুঝাইতে পারছি বাবা? তোমরা কি জেনারেল ইঞ্জিনিয়ার স্যার, সব ইঞ্জিনিয়ার। সিভিল? একদম তুমি কোন সেমিস্টার? পঞ্চম সেমিস্টার। জেনারেল আমি বুঝাইতে পারছি বাবা? কিন্তু এখন হুট করে যা কোশ্চেন করলে কিছু বোঝা যাবে না। এখন আবার এখানে আছে, এটা মোটরে গেল, আবার যদি আপনারা অল্টারনেটরে যান, সেখানে আবার আলাদা জিনিস, সিস্টেম আলাদা, একই, এটা ওটা হলো বিপরীত। মোটরের বিপরীত হলো অল্টারনেটর। এখানে মোটরের প্রধান অংশ দুইটা, কি কি? স্টেটর আর হলো রোটর। স্টেটরটা কি স্থির থাকে, রোটরটা ঘোরে। জেনারেটরের ক্ষেত্রে যা কি হয়ে যায়, অল্টারনেটরের ক্ষেত্রে যা কি চেঞ্জ হয়ে যায়। একটা হলো কি, একটা হলো আর্মেচার আর একটা হলো ফিল্ড। এখন ওখানে আর্মেচার ঘোরে না ফিল্ড ঘোরে? ওখানে দুইটাই ঘোরে। আর্মেচারও ঘোরে, ফিল্ডও ঘোরে। এখন কোন কোন ক্ষেত্রে আর্মেচার ঘুরবে, কোন কোন ক্ষেত্রে ফিল্ড ঘুরবে? ছোট ছোট জেনারেটর যেগুলো, সেগুলো আর্মেচার ঘোরে, ফিল্ড স্থির থাকে। আর বড় বড় জেনারেটরগুলোতে কি হয়, আর্মেচার স্থির থাকে, ফিল্ড ঘোরে। এখন হলো এই প্রকারভেদ কি আছে, যেমন সেলফ এক্সাইটেড জেনারেটর আছে, আবার সেপারেটলি এক্সাইটেড জেনারেটর আছে। মানে অনেকগুলি ফাংশন। এগুলি যদি মানে অ্যাকচুয়াল, এগুলো তো তোমাদের 6 মাস করে পড়ানো, মানে হুট করে একটা কোশ্চেন করলে আমার বিব্রত করে পড়ে যায়, মানে ওকে উত্তর দিতে পারলাম না। এটা গোটা বই স্যার, একটা বই, এটা 6 মাসের একটা সাবজেক্ট না? 6 মাসের একটা বই। একটা এখন যদি 6 মাসের সাবজেক্টের কথা স্যার এইটা দিন আলোচনা করি, আমাদেরকে এটা শেষ একটু করে যায় না। স্যার ডিপার্টমেন্টের একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ বলো। চপার নিয়ে স্যার। হ্যাঁ, চপার চপার, হ্যাঁ বলো। চিত্র রাখা লাগবে। এই তো হ্যাঁ স্যার, ওখানে হচ্ছে মানে এমনি বলি একটু, এটা তো স্যার দাঁড়ায়, এটা তো এসি মোটর, তাই না? এখন এই এসি মোটরের মধ্যে এই ইন্ডাকশন মোটর আছে, তাই না? সব মোটরই কিন্তু ইন্ডাকশন মোটর, সব মোটর ইন্ডাকশন মোটর। এর মধ্যে ও একটা নাম বললো কি জানি, সিনক্রোনাস একটা, আর একটা কি আছে, স্লিপ রিং, হ্যাঁ, আর একটা কি আছে, হ্যাঁ, ওটা আলাদা, স্লিপ রিং মোটর, আর একটা হলো সিনক্রোনাস মোটর, আর একটা হলো কি, আমি ভুলে গেছি, সার্ভো মোটর, ওটাও ডিসি, সার্ভোটাও ডিসি না, এসিও আছে,
সার্ভো মোটর এসিও আছে। সার্ভো মোটর, এই 3 ধরনের এসি মোটর আছে। কয় ধরনের? 3 ধরনের। সার্ভো মোটরও আছে, তারপরে হলো সিনক্রোনাস মোটর আছে, আর হচ্ছে স্লিপ রিং মোটর। এখন কথা হচ্ছে এই ইন্ডাকশন বলতে আমরা কি বুঝি? ফ্যারাডের যার দ্বারা উৎপত্তি তাকেই ফ্যারাডের ইন্ডাকশন মেনে দিল। আপনার বই পড়ো না, খালি মুখস্থ করেন, পাস করেন, আপনার দিলে কোনো কাজ হবে না। আমাদের জায়গায় আসলে দাঁড়াতে হবে বাবা, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। আমরা হয়তো 2-4 বছর আর দাঁড়াই আর কথা বলতে পারবো, এরপরে আমাদের দিয়ে তার কিছু হবে না। আমরা তখন অপদার্থ হয়ে যাবে, তোমরা তখন এখানে আসতে হবে, তাই না? তোমরা তো সেভাবে করতে হবে, সেভাবে জ্ঞান অর্জন করতে হবে। ইন্ডাকশন অর্থ হচ্ছে আবেশ শক্তি, আবেশিত হওয়া। আমরা যখন কোনো কয়েলে, মোটরের মধ্যে কি আছে? কয়েল আছে, তাই না? কয়েল আছে, এই তো ইন্ডাক্টর। এই ইন্ডাক্টরে যখন আমরা বিদ্যুৎ সাপ্লাই দিই তখন এটা কি হয়? ইন্ডাকশনে বসে, হ্যাঁ, ফ্লাক্স। এখানে কি হয়? বিদ্যুৎ প্রবাহিত হয়, হওয়ার পরে এখানে কি লিমিটেড আয়রন কোর থাকে, হ্যাঁ, সেই কোরের মধ্যে যখন এখানে হয় তখন এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, এখানে ম্যাগনেট সৃষ্টি হয়। এই ম্যাগনেটটাই কি হয়? এই ফ্লাক্সটাই কি হয়? রোটরের ভিতরে যে থাকে, ওয়াইন্ডিং থাকে, রোটরের ওয়াইন্ডিং এখানে কর্তন করার পরে ওখানে একটা ব্যাক ইএমএফ তৈরি হয়, ওখানে আরেকটা ভোল্টেজ তৈরি হয়, ইনডিউস ভোল্টেজ যেটাকে বলা হয়। সেই ভোল্টেজটা যখন তৈরি হয় তাহলে আমাদের এখানে যে ভোল্টেজটা হলো সাপ্লাই দেওয়ার পরে এখানে যেটা হলো, ওখানে যে ব্যাক ইএমএফ তৈরি হলো, এই দুইটার ধাক্কায় কিন্তু কি হয়? মোটর কিন্তু ঘোরা শুরু হয়। এসি মোটর না, সরি, 3 ফেজ মোটর। এই তখন এ একটা ঠেলে, ও ধাক্কা দেয়, ও টান দেয়, এই তখন মোটর রোটেশন শুরু হয়। এটা হলো মোটরের মূল আবেশ। তাহলে মোটরটা মূলত কার প্রভাবে চলে? আবেশ শক্তির প্রভাবে চলে, আবেশিত হয়ে চলে। সেম ট্রান্সফরমারও কিন্তু আবেশ শক্তির মাধ্যমে চলে, হ্যাঁ। তো এই 3 প্রকার মোটর। এখন স্লিপ রিং মোটরগুলি আমাদের দেশে এখন আপাতত ব্যবহার হয় না। এখন স্লিপ রিং মোটরগুলি কোথায় ব্যবহার হয়? যেসব জায়গাগুলোতে শক্তির বেশি প্রয়োজন। কোথায় বেশি প্রয়োজন হয়? শক্তির বেশি প্রয়োজন। যেমন ধরেন বড় বড় ইন্ডাস্ট্রিতে যে ওভারহেড ক্রেনগুলো আছে, যেটা 20 টন, 25 টন, 30 টন, 40 টন, 50 টন মাল উত্তোলন করে, হ্যাঁ, সেই জায়গায় হচ্ছে এই স্লিপ রিং মোটর ব্যবহার করা হয়। এই স্লিপ রিং মোটরের এরকম আলাদা আলাদা বক্স থাকে, এই বক্সের ভিতরে কি রেজিস্ট্যান্স করা থাকে, ওখানে রেজিস্ট্যান্সকে কম বেশি করে গিয়ারের মাধ্যমে রেজিস্ট্যান্সকে কম বেশি করে, যেমন আমরা গাড়ি দেখে দিই সবাই, তাই না? গিয়ারে কি করে? গিয়ার চেঞ্জ করে গাড়ির স্পিডকে নিয়ন্ত্রণ করে না? সেম এই ওই মোটরটা কি করে? এই রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে ওর শক্তিটাকে কম বেশি করে। সেটা হলো ওই ইন্ডাস্ট্রিতেই শুধু স্লিপ রিং মোটর ব্যবহার করা হয়, আর কোথাও এই মোটরগুলি ব্যবহার করা হয়। বুঝতে পারছি? আর সিনক্রোনাস মোটরটা হলো মূলত সব জায়গায় ব্যবহার করা হয়। হ্যাঁ। আর সার্ভো মোটরটাকে আমরা মানে বিশেষ করে আমরা এটাকে কন্ট্রোল মোটর হিসেবে ব্যবহার করে থাকি। এই সার্ভো মোটরটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, যেমন ইলেকট্রনিক্স কিছু কম্পোনেন্ট তৈরি করার ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে ইনস্ট্যান্ট ভোল্টেজ থাকতে হবে। ইনস্ট্যান্ট ভোল্টেজ মানে ইনস্ট্যান্ট ভোল্টেজ বলতে কি? মানে 220-220ই থাকা লাগবে, 219 হওয়া যাবে না, 222 হওয়া যাবে। আমি বুঝাইতে পারছি? সেই জায়গাগুলোতে সার্ভো মোটর ব্যবহার করে, হ্যাঁ, বুঝাইতে পারছি? আরেকটা কথা হচ্ছে যে আপনারা ওই যে দেখবেন যে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আপনারা স্টেবিলাইজার দেখছেন না? আগে স্টেবিলাইজার দেখছেন কি? ভোল্টেজ স্টেবিলাইজার দেখিনি। দেখছেন? আগে ছিল না। এখন তো ফ্রিজের সাথেই আছে। আগে কিন্তু ফ্রিজ এক্সট্রা ব্যবহার করা হয় ভোল্টেজ স্টেবিলাইজার। এই যে ভোল্টেজকে স্টেবল করা, এই সার্ভো মোটর ব্যবহার করা, সার্ভো মোটর।
ও অটোমেটিকলি ওর মানে ইনপুটে যা ভোল্টেজ আসবে আউটপুটটাকে ঠিক করার জন্য, মানে আউটপুট 220 ভোল্ট। এখন ইনপুট আমার এখন এখানে ভোল্টেজ যতই আসে, যদি কম আসে তাও ও অটোমেটিক ওই মোটর ঘুরে ও 220 দেবে। আবার যদি বেশি আসে তাহলে অটোমেটিক ঘুরে আবার উল্টো দিকে ঘুরে কম ভোল্টেজ সাপ্লাই দেবে। আবার যদি কম ভোল্টেজ আসে তাহলে বেশি ভোল্টেজ কমে যাবে না আনুপাতিকভাবে, তখন কি করবে ও আবার পজিটিভ দিকে ঘুরে আবার কি করবে ও আবার বেশি ওই 220 ভোল্টেজ দিবে। এই সব জায়গাতে কনস্ট্যান্ট ভোল্টেজ এখানে, হ্যাঁ, সেই জায়গায় এই সার্ভো মোটরগুলি ব্যবহার করা। এরপরে মোটরের অনেকগুলি জিনিস আছে, অংশ আছে, সেই জিনিসগুলি আমাকে জানতে হবে। প্রধান অংশ কয়টা? 2টা। অল্টারনেটর প্রধান অংশ কয়টা? 2টা, আর্মেচার আর ফিল্ড। এর মধ্যে অনেকগুলি ফাংশন আছে, যেমন মোটরের রোটরের মধ্যে অনেক ফাংশন আছে। মোটরের রোটর আছে, রোটর শ্যাফট আছে, বেয়ারিং আছে, হ্যাঁ, তারপর বেয়ারিং কি আছে, হ্যাঁ, তারপরে শ্যাফট কি আছে, তারপরে রোটর ওয়াইন্ডিং আছে, অনেকগুলি আছে। আবার স্টেটরের মধ্যে যাও, স্টেটরের মধ্যে কি আছে? স্লোট আছে, স্লোটের মধ্যে কি আছে? ওই লেমিনেটেড আয়রন কোর আছে, হ্যাঁ, তারপরে টার্মিনাল পোস্ট আছে, টার্মিনাল পোস্ট ওখানে টার্মিনাল প্লেট আছে, টার্মিনাল বক্স আছে, বুঝাইতে পারছি? সাইডিং কভার আছে, তারপরে বেস, মাউন্টিং বেস আছে, মাউন্টিং হোল আছে, অনেকগুলি পার্ট আছে। এই জিনিসগুলি জানতে হবে, পড়তে হবে, জানতে হবে। আমি বুঝাইতে পারছি? এখন এর ভিতরের ফাংশনে যেহেতু আমার বস অনেক, হ্যাঁ, বললো যে স্যার আমার পড়া দেখতে হাজার লোক সম্মানী মানুষ না পেতে। এখন এই মোটর রিয়ালিং কি করতে হবে? আমি বলছি কয়টা জিনিস জানতে হবে? 5টা। এক নম্বরে কি? ম্যাগনেটিক পোল। স্লট, ওয়াইন্ডিং পিচ। এই মূলত 5টা জিনিস আমি যদি বুঝতে পারি, হ্যাঁ, তাহলে মোটামুটি মোটর রিয়ালিং করা যাবে। বুঝতে পারছি? মোটরের যে ডায়াগ্রাম আছে সেটাও নিজে করা, তার উপর নির্ভরশীল হতে হবে। আমি দেখেই বলতে পারবো। এই ফর্মুলাটা আপনাদের মাথায় থাকতে পারে। NS1 120 একবার, হ্যাঁ, তাই না? এটাও থাকবে, এটা তো আপনারা সবাই জানেন। এই ফ্রিকোয়েন্সি আর পিতে হলো পোল। এটাকে বেসিস করে এই পোলের উপর ভিত্তি করে মোটরের আরপিএমটাকে নির্ধারণ করা হয়। হ্যাঁ, সিনক্রোনাইজ, NS1 হলো সিনক্রোনাইজ স্পিড। জি, সিনক্রোনাইজ স্পিড ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই ইনটু F বাই P। 120 করতে গেলে কনস্ট্যান্ট সংখ্যা জানি না। কোথাও না কোথাও থেকে তো আসছে, আন্দাজিতে আসে না। না না, ওটাও তো আসছে কোথাও না কোথাও থেকে। তুমি কেমনে, তোমার নাম কি? শান্ত শান্ত। কেমনে হয়েছে? নাম রাখছি এবার, কে রাখছে? বাসা থেকে। আর কারো নাম ছিল না, ওইটা কেন রাখছে? উত্তর দিন। ভালো লাগছে। তাহলে ওই নামটার পিছনে তোমার পরিবারের, তোমার রিলেটিভের মধ্যে কারো না কারো একটা সম্পর্ক আছে, সে ওই জিনিসটাকে চুজ করে ওইটাই রাখছে। আর সবাই তখন ওটাকেই প্রাধান্য দিচ্ছে, নাহলে তো অন্য একটা নাম হতে পারতো। আমার নামটা তো তোমার হতে পারত। এখন খুঁজতে তোমার পারে এই শান্ত নামটা কে রেখেছে, ওই শান্তর সাথে ওই ব্যক্তির কি সম্পর্ক আছে। আমার সাথে কথা বলতে খালি ঘন্টাতে বলবে, কথা বলবে না। আপনার নাম তো স্যার মন্ত্রী লেভেলের স্যার। আসলে আমরা ম্যাগনেটিক পোল, ম্যাগনেট সম্পর্কে তো জানি বাবা। জি স্যার। চুম্বক, ম্যাগনেটটা কি জিনিস? আসলে ম্যাগনেট কি? চুম্বক। চুম্বক তো সবাই জানে, ম্যাগনেটের বাংলা হলো চুম্বক। এখন যদি আমি বলি চুম্বকটা কি জিনিস,
এমন একটা পদার্থ যা ধাতব পদার্থকে আকর্ষণ করে। রাইট, নিচের দিকে জি। ধাতব পদার্থকে বা লোহা জাতীয় পদার্থকে যে আকর্ষণ করে তাকেই আমরা চুম্বক, তাই না? এখন চুম্বকের ধর্ম আছে, তাই না? আছে। জি ভাই, আপনি কাউকে বুঝতেছেন? এই ম্যাগনেটের ধর্ম আছে কয়টা? আমার 3টে ধর্ম বলে থাকি। কি কি? আকর্ষণ ধর্ম আছে, বিকর্ষণ ধর্ম আছে। আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা থাকতে হবে। আর একে লম্বভাবে ফেলায় রাখলে, ঝুলে রাখলে সে উত্তর দক্ষিণে নর্থ সাউথে অবস্থান অবস্থান করবে। আরেকটা কি? আপনারা কিন্তু প্রথমেই বলেছেন কি করে? সে আকর্ষণ বিকর্ষণ করে। কাকে আকর্ষণ বিকর্ষণ করে? ধাতব পদার্থ। ধাতব পদার্থকে সে আকর্ষণ করবে, সে কখনোই বিকর্ষণ করবে না। মশার বিপরীত ধর্মকে আকর্ষণ করে। সমজাতীয়কে বিকর্ষণ, আর না, বিপরীত ধর্মকে আকর্ষণ করবে, বিপরীত ধর্মকে আকর্ষণ করবে আর বিকর্ষণ করবে। একবারে অ্যাটলিস্ট এটা মেয়েদের মধ্যে আছে। ওরা মেয়েরা মেয়েদেরকে পছন্দ করে। হ্যাঁ, বসো বসো বসো, সবাই তো তালা লাগে এখানে। সম মেরু, মেরু কি বলছি? মেরু। মেরু। এই পৌলির বাংলা হচ্ছে কি? মেরু। মেরু এরকম না? জি স্যার। এখন আমি যদি প্রশ্ন করি মেরুটা কি জিনিস? প্রান্ত নাকি? প্রান্ত। হ্যাঁ, উত্তর মেরু দক্ষিণ মেরু একটাই প্রান্ত, একটাই প্রান্ত, সেটা ঠিক আছে। এই যে প্রান্ত বলা হচ্ছে মেরু, এই মেরু কেন বলা হলো? মেরু কেন বলা হলো আমি বলতে পারবো? আর কিভাবে ব্যাখ্যা দেবো? আমরা ম্যাগনেট কখনো হাতাইছেন, খেলছেন কখনো ম্যাগনেট নিয়ে? জি স্যার। আসলে খেলছেন? অবশ্যই। কেউ খেলছেন ছোটবেলায়? খেলছেন? শিওর? হ্যাঁ। আপনি খেলছেন? আপনি কি খেলছেন ম্যাগনেট দিয়ে? এই যে আকর্ষণ বিকর্ষণ, লোহার লাগাই মানে এই লোহার লাগিয়ে তার নিচে এটা নিছেন, আবার সোজা হয়ে থাকে, যেটা নড়ানড়ি করে না। আপনার জীবনে কোনদিন আপনি প্র্যাকটিস করেছেন? আজকে প্র্যাকটিস করবেন, আজকের পর থেকে যদি ম্যাগনেট থাকে ওর মাঝখানে ওটা খাড়া করতে পারেন না। যদি খাড়া করতে পারেন তাহলে আপনি 100% আপনি একজন ভালো মানুষ। দুই প্রান্তের ঠিক মাঝখানে। মেরুটাকে কোথায় বলা হচ্ছে? চুম্বকের কি গোটাটাই মেরু? না, একটা চুম্বক দ্বন্দ্ব, শেষ যাই হোক গোলাকার আকৃতি হোক, বিভিন্ন করে, যাই হোক ওটা আমি বলতেছি না। একটা হলো নর্থ পোল, একটা হলো কি সাউথ পোল, তাই না? একটা হলো উত্তর মেরু, একটা হলো দক্ষিণ মেরু, ধরে নিলাম। এখন এই মেরু কি গোটাটাই? না, শেষ প্রান্ত। শেষ প্রান্ত। কিভাবে এটা রাখা কিভাবে? বলছেন আপনারা, কিন্তু আপনারা যে জানেন না তা কিন্তু না, আপনারা কিন্তু বলতেছেন কথাটা বারবার, কিন্তু ওইভাবে আপনারা বলতে পারছেন। চুম্বকের যে স্থানে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে সেই স্থানটাকে বলা হচ্ছে মেরু। এই জন্য উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে কি থাকে? চুম্বকের মধ্যে আকর্ষণটাকে ধরে রাখে, পৃথিবীটাকে ধরে রাখে। বুঝাইতে পারছেন? তাহলে যে স্থানে আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা বেশি, সমমেরু যদি হয়, যদি নর্থ পোলের সাথে নর্থ পোল দেবে ধাক্কা দেবে, বিকর্ষণ করবে। আর যদি বিপরীত মেরু হয়, নর্থ পোল হয়, তাহলে কি কাছে যাবে না, আকর্ষণ করবে। সেম নর্থ পোলের জায়গায় যদি নর্থ পোল দাও, বিকর্ষণ করবে। সাউথ পোল দিলাম। এইটাকে বিজ্ঞানীরা কাজে লাগিয়ে একটা মোটর তৈরি করে এটাকে ঘোরাচ্ছে। বুঝতে পারছি? তাহলে আমরা পোল বুঝলাম, তাই না? এখন পোল পিসটা কি জিনিস কইল? দুই পোলের মধ্যে থেকে আপনার। দুই পোল। কোন পোল? এই ইলেকট্রিক খাম্বা। না না, তাহলে পোলটা পাবো কিভাবে? এই জিনিসগুলি বুঝতে হবে, এটাই হলো বোঝার জিনিস। বুঝতে পারছি? তাহলে পোলটা কোথায় পাবো? তাহলে আমি কৃত্রিমভাবে ম্যাগনেট তৈরি করতেছি কোথায়? মোটরের ভিতরে, বিদ্যুৎ সাপ্লাই, অস্থায়ী চুম্বক তৈরি করতেছি, ইলেকট্রোম্যাগনেট তৈরি করতেছি, তাই না? কি যখন আমি সাপ্লাই দিচ্ছি তখনই ওখানে ম্যাগনেট তৈরি হচ্ছে, তাই না? তাহলে ওখানে মেরু সৃষ্টি হচ্ছে কি না? তাহলে ওখানে তাহলে চুম্বক, ওটা একটা চুম্বকে পরিণত হচ্ছে, চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে,
হচ্ছে কিনা? এখন দেখো তাহলে কেমনে হচ্ছে, এখন ওই জিনিসটা কেমনে হচ্ছে। তাই না? একটা কয়েলের কটা মাথা? দুইটা একটা কয়েলের মাথা কটা? দুইটা শুরু প্রান্ত আর শেষ শুরু প্রান্ত আর হলো শেষ প্রান্ত, স্টার্ট লিড প্রান্ত। আর ফিনিশ লিড। একটা কয়েলের এখানে এটা হলো কয়েল সাইড, আমি একটা মোটর রিওয়াইন্ডিং করতে যাই যদি, তাহলে এই 5টা জিনিস প্রথম আমার লাগবে। এছাড়াও আছে আরো জিনিস, মানে আমাকে এই জ্ঞানটুকু রাখতে হবে। হ্যাঁ, এরপরে ইন্টারনাল ডাটা আছে, এক্সটার্নাল ডাটা আছে, নামপ্লেট ডাটা আছে, আর একটা হলো রিওয়াইন্ডিং ডাটা আছে। 2 ধরনের ডাটা সংগ্রহ করতে হবে। এই 2 রকমের ডাটার বাইরেও আমাকে ইন্টারনালি এই জিনিসটা বুঝতে হবে। বুঝতে পারছি? এখন যদি আমি চাইতে ম্যাগনেটিক পোল আমি বুঝাই আসলাম, এখন পোল পিসটা কি জিনিস, আমি এখন পোল পিস মুখে বললে আপনারা বুঝতে পারবেন। আমাকে আপনাকে দেখাই দিতে হবে, বিশ্বাস করাবে, শুধু দেখাই দিলে হবে না, বিশ্বাস করাইতে হবে, তাইলে আপনার মনের মধ্যে ঢুকবে। আমি যদি বিশ্বাস করাইতে না পারি তাহলে ধরে স্থানের মধ্যে পাই। আমি কি বুঝাইতে পারছি বাবা? মানে কনফিডেন্সটা তোমাদের মধ্যে গ্রো করতে হবে, তাহলে ওই জিনিসটা মনের মধ্যে ধারণ হবে। এখন এই একটা কয়েল, এখন যদি আমরা এখানে সাপ্লাই দিই বিদ্যুৎ, তাহলে কি হবে? এখানে এই বিদ্যুৎ যদি লেমিনেটেড আয়রন কোর থাকে, এখানে ম্যাগনেট তৈরি হবে। তা আমরা তো লেমিনেটেড আয়রন কোর দিয়েই তো সোলার তৈরি করেছি, তাই না? আর এই কয়েলগুলি তো সোলারের মধ্যেই পেঁচানো। এই একটা কয়েল, এটা কয়েলের সাইড, তাহলে একটা কয়েলের কয়টা সাইড? দুইটা সাইড। এটাকে কয়েলের হেড বলা হচ্ছে, যেটা সুন্দর করে থাকে মাথা। আমাদের জন্য মুখটা খুব সুন্দর, তাই না? হেড থেকে মুখটা সুন্দর না? এইটা কয়েলের হেড, সুন্দর সাইড যেটা সেটা হলো মাথা, কয়েলের মাথা বলা হয়, হেড বলা হয়। আর ব্যাক সাইড, মাথার পাশ সাইডগুলো আমাদের দেখো এক একজনের এক এক রকম, হাজে বড়, কিন্তু মুখটা সবারই সুন্দর। কারো গোল, কারো লম্বা, কেউ একটু শ্যামলা, কেউ একটু ফর্সা, ঠিক না? কিন্তু সবাইকে সুন্দর। এই জন্য এক পাশটাকে যেটাতে লিড থাকতেছে সেটাকে বলা হচ্ছে ব্যাক সাইড, মানে এখানে হাজে বড়, আর হেডটা, মাথাটা হলো সুন্দর। আমি বুঝাতে পারছি? ওই পাশটা একবারে ক্লিন সুন্দর, আর এই দুইটা হলো সাইড, তাহলে 2টা মাথা বা 2টা লিড, হ্যাঁ, স্টার্ট লিড আর ফিনিশ লিড। আর হলো কয়েলের 2টা সাইড, একটা হলো রাইট সাইড, একটা হলো লেফট সাইড। তাহলে এটা যদি মনে রাখতে হবে, আমার স্টার্ট লিডটা কোন পাশে, কয়েলের কোন পাশে, আমার স্টার্ট আর ফিনিশ আমার খুঁজতে হবে। স্টার্ট ফিনিশ খুঁজে মোটর কানেকশন করতে হবে। তাহলে আমার স্টার্ট লিডটা কোন পাশে থাকবে? লেফট সাইড। আর ফিনিশ লিডটা কোন সাইড থাকবে? রাইট সাইড। তাহলে আমি কি করব, সহজেই ওই লিডটা স্টার্ট লিড না ফিনিশ লিড আমি বের করতে পারবো কয়েল। বুঝাইতে পারছি? এই কয়েল বুঝছেন তো? মানে একটা কয়েল বুঝে গেছে বাবা। এখানে কারো যদি কোশ্চেন থাকে, জি স্যার দাঁড়ান, সকল প্রথম কোনো আলোচনা করিনি, এটা 1 নম্বর আলোচনা। এখন মেরু কাকে বলবো? যে স্থানের চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বেশি থাকবে, আকর্ষণ ক্ষমতাও বেশি থাকবে, বিকর্ষণ ক্ষমতাও বেশি থাকবে, সেটাকে বলা হচ্ছে পোল, ম্যাগনেটিক পোল। বুঝতে পারছেন? এটুকুই শুধু আলোচনা করেছে, এখানে আর কিছু করি নাই। এরপর আসছে পোল পিসে। কারণ পোল পিস বুঝাইতে হলে আমার কয়েল জানতে হবে। আমি বুঝাইতে পারছি, এই জন্য কয়েলে আসছে, ঠিক আছে? এই চিনছেন তো কয়েল, কয়েলের কয়টা সাইড? 2টা সাইড, একটা ডান সাইড, একটা হলো বাম সাইড। আর এর মাথা কয়টা? 2টা, একটা শুরু মাথা আর একটা হলো শেষ মাথা। এটা ইংরেজিতে বলতেছে স্টার্ট লিড, আর একটা হচ্ছে ফিনিশ লিড। যেটা হলো শুরু মাথা স্টার্ট লিড, এটা শেষ মাথা সেটা হলো ফিনিশ লিড, শেষ মাথা। ক্লিয়ার? স্যার তাহলে উত্তর মেরু আর দক্ষিণ মেরু কোনটাকে বলবো? কার উত্তর মেরু আর দক্ষিণ মেরু কার বলবো? কথা এটা এটা একটা কয়েল, তাই না?
তাহলে কয়েলের কয়টা সাইড? দুইটা সাইড। তাহলে একটা সাইড মনে করো 1 নম্বর স্লটে পড়বে, তাহলে অপর সাইডে কয় নম্বর স্লটে পড়বে? আমি ইচ্ছা করে বসালে হবে? না না কেন 6 নম্বরে পড়বে? আমার সংজ্ঞায় যেটা বলে দিবে সেই অনুযায়ী করবো। হ্যাঁ আমাকে বললেই আমি হবে না, আমার হিসাব বলে দিবে কয় নম্বর স্লটে পড়বে যা কয়টা। জি স্যার তাহলে এই মন ধরে নিলাম ও কত বছর 6, ধরে নিলাম 6, যা বলতে কি হতো। তাহলে এই কয়েলটার ডিসটেন্স কত, দূরত্ব কত? হ্যাঁ 1 থেকে 6 এর মধ্যে যে গ্যাপটা সেটা কি বলবো, কিভাবে সংজ্ঞায় করবো? সংজ্ঞাটা কিভাবে? এটা হলো যে কয়েলের মানে লেফট সাইড থেকে রাইট সাইডে রাইট থ্যাংক ইউ। মানে কয়েলের এক পার্শ্ব থেকে কয়েলের অপর পার্শ্বের যে মধ্যবর্তী দূরত্ব, মানে সংজ্ঞাগুলা আপনারা এমন ভাবে পড়বেন যেটার সাথে আপনি কথা বলতে পারেন, একটা জিনিস দেখে যেন সংজ্ঞাটা আপনি কি করতে পারেন। তাহলে কয়েলের এক পার্শ্ব থেকে অপর পার্শ্বের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে কি? ক্রিকেট কে কে খেলে? আমি ওয়াইন্ডিং করলেই না ওটা কয়েল হবে, ওয়াইন্ডিং না করলে কি কয়েল হবে? না ওয়াইন্ডিং এর দুইটা প্রান্ত বা কয়েলের দুইটা প্রান্ত, তাহলে এটাকে বলা হচ্ছে ওয়াইন্ডিং পিচ। আমি বুঝাইতে পারছি যে কয়েলের এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ওয়াইন্ডিং পিচ। আর দেখো ওটা 4 পিসটা এখন যদি বলে কয়েল স্প্যান, 4 পিস কয়েল স্প্যান কাকে বলে? দুটো কয়েলের মধ্যে যে ফাঁকা যেটা দুটো কয়েলের মধ্যে যে দূরত্ব, এখানে দূরত্ব কয়েল স্প্যান আর ওয়াইন্ডিং পিচ একই কথা, একই জিনিস, একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, আপনারা একটু লক্ষ্য করুন। হ্যাঁ সবাই একটু চিন্তা করুন, আমি বুঝাইতে পারছি। আমি যখন ওয়াইন্ডিং পিচ বলতেছি, ওয়াইন্ডিং পিচ বলতেছি তখন বলতেছি দূরত্ব, এক পাশ থেকে আরেক পাশের দূরত্বকে বলা হচ্ছে ওয়াইন্ডিং পিচ। আর কয়েল স্প্যানটা হচ্ছে কি? একটা কয়েল, এই কয়েলের এক পাশ থেকে অপর পাশের, এক পাশ থেকে অপর পাশের মধ্যবর্তী কি স্লট সংখ্যা, একটা হলো স্লট সংখ্যা আর একটা হলো এটা পরিমাপ করা। এটা মোটরের সমস্যা হচ্ছে। আরে মোটরের ভিতরে আমরা দূরত্ব কার মাপি? যার ডিসটেন্স আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই না? কিন্তু মোটরের ভিতরে কি দৈর্ঘ্য আছে? ওটা তো গোল, তাই না? তাহলে এর দৈর্ঘ্য মাপবো কিভাবে? এর দূরত্ব মাপবো কিভাবে? ব্যাসার্ধ দিয়ে যদি মাপতে পারো, পরিধি। এই জন্য একে আমরা মাপতেছি কি দিয়ে? স্লোট দিয়ে। কি দিয়ে মাপতেছি? স্লোট। যখন স্লোট সংখ্যা আমরা উল্লেখ করতেছি তখন হচ্ছে কয়েল স্প্যান, আর যখন শুধু আমরা দূরত্ব বলতেছি তখন হলো ওয়াইন্ডিং পিচ। দুইটা কি এক জিনিস নয়? তাহলে এটা হলো কি? ওয়াইন্ডিং পিচ। কয়েলের এক প্রান্ত থেকে অপর প্রান্তর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ওয়াইন্ডিং পিচ। আর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যবর্তী যে জায়গাটা, এটা হলো স্লটটা, যে স্লটটা তাকে হচ্ছে মধ্যবর্তী স্লট সংখ্যা, সংখ্যা সেটা হচ্ছে কি? কয়েল স্প্যান। দুইটা তো একই জিনিস, এক জিনিস না। তাহলে কয়েল যদি স্প্যান হয় তাহলে তো ওয়াইন্ডিং পিচ কি? ওয়াইন্ডিং পিচ কত? ওয়াইন্ডিং পিচ হলো কত? 6। 1 থেকে 6, তার মানে দূরত্ব কত? 1 থেকে 6, 6টা স্লট।
তাহলে ওয়াইন্ডিং পিস কি হবে 6 হবে না এখানে কয়টা 1 আর কতটাতে কত 6 বসছে তাহলে ওয়াইন্ডিং পিস কি হবে 6 হবে বুঝতে পারছো না মানে আমরা দূরত্বটা মানে বুঝতে যাচ্ছি স্যার মিটার বাস এমনি দিয়ে স্লোটটাও যাচ্ছে বুঝা যাচ্ছে আর মধ্যবর্তী স্লোট সংখ্যা থেকে বলা হচ্ছে কি কয়েল স্প্যান তাহলে কয়েল স্প্যানটা কি হবে 1 থেকে 6 একটু ভিন্ন হবে এটা ওয়াইন্ডিং পিস বোঝা যায় বুঝছি স্যার আচ্ছা আরেকটা সংখ্যা দিই একটু একটা হলো তাত্ত্বিক ব্যাখ্যা আর একটা হলো গাণিতিক ব্যাখ্যা তাহলে মোটরের স্লোট সংখ্যা এবং পোল সংখ্যা অনুপাতকে বলা হচ্ছে কি ওয়াইন্ডিং পিস তাহলে একটা ধরে নিলাম 24 স্লোট মোটর আর হলো কয় পোল 4 পোল তাহলে ওয়াইন্ডিং পিস কত আমি বুঝাইতে পারছি সহজে পারতেছেন না এই জন্য বলছি ওয়াইন্ডিং পিস কত হবে 6 ক্লিয়ার এবার হ্যাঁ তাহলে অনুপাত মানে কি ভাগ তাহলে 24 ভাগ কত 4 4 কত 6 এটা কি বার হলো ওয়াইন্ডিং পিচ আর ওয়াইন্ডিং পিচ আর কয়েল স্প্যান সমান খালি বলতে হবে কয়েল স্প্যানটা কি ওটা দূরত্বটাকে আমি স্পেসিফিক করতে হবে কয়েল স্প্যান মানে কি দূরত্বটা আমাকে স্পেসিফিক হতে হবে স্পেসিফিক হবে তাহলে কয়েলের একটা পাশ 1 নম্বর স্লোটে যদি বসে তাহলে অপর পাশটা কত নম্বর স্লোটে পড়বে 6 নম্বর স্লোটে এইভাবে সংজ্ঞায়িত করতে আরো মানে 24 এর বেশিও স্লোট থাকে তখন আলাদা মান হবে এটা বাবা 18 স্লোট আছে 36 স্লোট আছে 32 স্লোট আছে 40 স্লোট আছে বহু স্লোট আছে আমি বুঝাইতে পারছি আমি একটা দিয়ে উদাহরণ দিই আমি কি বুঝাইতে পারছি যদি 36 স্লোট হয় তাহলে কত হবে 9 কয়েল ওয়াইন্ডিং পিস কত হবে 9 তাহলে কয়েল স্প্যান কত হবে 1 থেকে 9 আমি বুঝাইতে পারছি জি স্যার তাহলে আমরা বুঝতে পারছি না পারি এখন আসে ফোর পিস ওয়াইন্ডিং পিস বুঝছি আমরা জি স্যার মোটামুটি কয়েল স্প্যানও বুঝছি হ্যাঁ 4 পিস স্যার মানে এখানে ওয়াইন্ডিং পিস কত হবে 6 আর কয়েল স্প্যানে হবে কি 1 থেকে 6 1 থেকে 7 হবে মনে হয় কেন কারণ মধ্যবর্তী যে মধ্যবর্তী মানে কি ওই স্প্যান তো ওখানেই পড়ছে এটা তো আপনি মন করা কথা বলতেছেন যে হয়তো 6 থেকে 6 পার হয়ে চলে গেল তখন ভিতরে কি থাকলো মধ্যবর্তী কথাটা কিন্তু এখানে ভাষাটা ব্যবহার করা হয়েছে আমি বুঝতে পারি না মধ্যবর্তী কথাটা ব্যবহার করা হয়েছে এই জন্য ওই স্লোটটা পার হবে না প্রতি স্লোটের ডিগ্রি আছে তাহলে ডিগ্রির হিসাব মিলবে না বাহ আমি আসতেছি আস্তে আস্তে মানে ক্লিয়ার না হলে সব জিনিস না বুঝলে বুঝে যাবে তখন স্লোট যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু ডিগ্রিও কি হয়ে যাবে কম বেশি হবে ডিগ্রি কিন্তু মিলবে হ্যাঁ এখন পোল পিস কাকে বলছে পোল পিস বলতেছে যে পাশাপাশি দুইটা কয়েল কয়টা কয়েল পাশাপাশি দুইটা কয়েলের কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে পোল পিস বলতেছে আমি বুঝাইতে পারি জি স্যার একটা হলো কয়েলের এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যবর্তী দূরত্ব এটা হলো ওয়াইন্ডিং পিস আর পোল পিস কাকে বলছে পাশাপাশি দুইটা কয়েল পাশাপাশি দুইটা কয়েলের কেন্দ্রবিন্দু এই কয়েলের কেন্দ্রবিন্দু কোনটা এটা আর এই কয়েলের কেন্দ্রবিন্দু কোনটা এটা বুঝাইতে পারছে এই যে পাশাপাশি দুইটা কয়েলের কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্ব পোল পিচ বুঝাইতে পারছো না পারবে
তাহলে ওয়াইন্ডিং পিচ আর পোল পিচ কি একই কথা? না, না। একই কথা কি? মাঝখানের দূরত্ব এটা ওয়েল্ডের মাঝখানে। আলাদা জিনিস, কিন্তু দুইটাই কিন্তু সমান। দুইটাই কিন্তু সমান। সমান। জি তাহলে স্যার। সমান দুটো হলে কি হবে? আমি বলেছি পোল পিচ ইকুয়াল ওয়াইন্ডিং পিচ, নাকি? তাহলে পোল পিচ সমান ওয়াইন্ডিং পিচ, এই কথাটা একটু দেখাতে হবে বাবা আপনারা। পোল পিচ সমান ওয়াইন্ডিং পিচ, জি স্যার। এইটার অর্থ সমান। সমান বলতে কি দুইটা জিনিস একই? না, আলাদা। হ্যাঁ, মান আলাদা। মান কিন্তু জিনিসটা এক না। বুঝাইতে পারছি বাবা? জি স্যার। কিভাবে? এখন তো আমার মুখে এগুলো পড়াই দিয়েছি, এখন তো দেখাই না দিলে তো আপনারা বিশ্বাস করবেন। করবেন কি? বাস্তব ধরা দিলে তো বিশ্বাস করবেন, এর আগে তো করবেন না। এখন দেখেন, এখানে কয়েল স্প্যান যদি 1 থেকে 6 হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কয়টা স্লট হবে? 3। এখান থেকে এইটা কয়টা স্লট হবে? 3টা। তাহলে এখানে 3টা, এখানে 3টা, শিওর? তাহলে আরো যদি কয়েল স্প্যান 1 থেকে 6 হয়, তাহলে এখানেও 3টা হবে। ঠিক আছে? তাহলে ওয়াইন্ডিং পিচ কত? 6। এখন পোল পিচে জানতো, তাহলে 1 3 আর 1 3, 6। এই 3 যোগ 3 6 মিলছে। তো দুইটা সমান হয়েছে? সমান, কিন্তু এক না। আমি বুঝাতে পারছিলাম। এখন এই পর্যন্ত আমাদের বুঝার কোনো সমস্যা আছে? ওর সমস্যা আছে? আচ্ছা, দাঁড়াও। তাহলে স্যার আমি তো সবে পড়ালেন, সবে শুনলাম, সবে বুঝলাম। এখন ঘুরিতে একই কথা 4 জায়গায় বা 3 জায়গায় লাগাই দিলেন, পোল পিচ, ওয়াইন্ডিং পিচ আর কয়েল স্প্যান। আমি তো এই 3টে ঘুরিতে একই কথা বুঝাই দিলেন, আমি তো কিছুই বুঝলাম। মনের মধ্যে তো সবসময় আমার এটাই ঘুরঘুর যাচ্ছে। কথা আমি মিথ্যা বলছি? না স্যার, আমি বুঝছি তো। হ্যাঁ, বুঝছি স্যার। সব জিনিসেই কিন্তু একটাই জিনিসে নিয়েই আমি আলোচনা করতেছি। ওইখানে কিছু কিছু পার্ট পার্ট ভাগ আছে, সেই ভাগগুলো কি করতেছি? একটাকে এক একভাবে ব্যাখ্যা করতেছি, করে Safety. জিনিসগুলোকে নিয়ে আসে এক জায়গায় করতেছি বোঝানোর জন্য। আমার ওই যে ডায়াগ্রাম করবো, যে ডায়াগ্রামের সময় এই জিনিসগুলি লাগবে। বুঝতে পারছি? কাছাকাছি জিনিস, এগুলো কি দূরের জিনিস? সব কাছাকাছি, এর অর্ধেক ওর অর্ধেক, এইটার একটু ওইটার একটু। আমি কি বুঝাইতে পারছি? বুঝো না? মোটর হচ্ছে কি সন্তানের মতো। তুমি বলতে পারবা ওই সন্তান তোমার? বলতে পারবা? তোমার ওয়াইফ বলতে পারবে সন্তান ওর ভেজা? কে বলতে পারবে? আমার বাবা বলতে পারবে আমার বাবার সন্তান আমি একাই? দাবি করতে পারবে আমার বাবা? পারবে? আমার মা পারবে একা দাবি করতে আমাকে? তার মানে আমি ভেজা, ডোপিং করতাম। বলো, আর আর কিছু বলতে পারি? অতএব বড় কথা কেউ যেন না বলে। তার মানে আমরা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি সব ভেজা। এই জন্য সৃষ্টিকর্তা যে যে ধর্মেরই হোক, সৃষ্টিকর্তা সবাইকে সুযোগ দিতে খাঁটি হয়ে আসে। তোরা সবাই ডোপিং, ডোপিং করা মানুষ, ডোপিং করা পদার্থ, ডোপিং করা জিনিস। তোমরা সবাই খাঁটি হয়ে আসো, আসলে তোমাদের জন্য পুরস্কার আছে। বুঝাইতে পারছি না? বাদ নেই, বা একটু বেশি বলে ফেলতে। তাহলে এইটা হলো ওয়াইন্ডিং পিচ, এটা হলো কয়েল স্প্যান। যখন আমি স্লোট সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতেছি তখন হলো কয়েল স্প্যান, যখন শুধু দূরত্ব বলতেছি তখন হলো ওয়াইন্ডিং পিচ। বুঝাইতে পারছি? আর পোল পিচটা কি বলতেছি? দুইটা স্লোটের কেন্দ্রবিন্দু থেকে মানে পাশাপাশি দুইটা স্লোটে কেন্দ্রবিন্দু থেকে কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্ব।
এই সংখ্যাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু এগুলো ব্যাখ্যা করা যাবে। আমি বুঝাইতে পারছি? তাহলে মোটামুটি এই এই 4টা জিনিস শেষ নাকি? আরে ঠিক আছে, পার স্লট বলতে প্রত্যেক স্লটে প্রতি স্লটে ইলেকট্রিক্যাল ডিগ্রি এর ফর্মুলা 2 ধরনের 3 ধরনের ফর্মুলা আছে। আমি যেটা বুঝি আমার মতো, মোটরটা কি গোল না? গোল তো, তাহলে এটা কত ডিগ্রি? মেকানিক্যাল ডিগ্রি 360 360, এটা হলো মেকানিক্যাল ডিগ্রি। এটা হচ্ছে কত ডিগ্রি? মেকানিক্যাল ডিগ্রি। তাহলে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার স্লট ইকুয়াল হচ্ছে মেকানিক্যাল ডিগ্রি। মেকানিক্যাল ডিগ্রি অর্থাৎ কত? 360 ডিগ্রি ইনটু পেয়ার অফ পোল divided by total slot. পৃথিবীর রহস্য সব জায়গায় আছে, আমরা বুঝতেই পারি। এখন কথা হচ্ছে পেয়ার অফ পোল বলতে আপনি কি বুঝেছেন? হিন্দি সিনেমা দেখেন কেউ? কে কে দেখেন? হাত তোলেন তো। না না, তারপর আমি ব্রেক বলছো। অনেকে আছে হিন্দি চ্যানেলে দেখেন, যারা দেখে তারা কিন্তু হাত তোলেন, একটু দেখে। ও দেখে না মানে টিভি দেখে, ও টিভি দেখে না, শুধুমাত্র টিভি যখন চালু হয়, যদি কোনো গজল বা কোনো নাচ, হ্যাঁ, বা যদি এগুলো হয়, তো ওগুলো হয়তো একটু শুনতে পারে। এই হিন্দিতে পেয়ার শব্দের অর্থ কি? ভালোবাসা কয়জনে হয়? 3 জনে, 4 জনে হয় না? হ্যাঁ, 2 জোড়া। বন্ধুত্বের দিক দিয়ে অনেকগুলাই হয়। এখানে হলো তাই, এই জায়গায় হলো পেয়ার লাগবে, পেয়ার ছাড়া কোনো কিছু হবে না। ইলেকট্রিক্যালে কিন্তু পেয়ার লাগবে। তুমি যদি পেয়ার ইলেকট্রিক্যালকে না দাও তাহলে তোমার ক্ষতি হবে। তাহলে এখানে কি পেয়ার অফ পোল মানে এক জোড়া। মানে আপনারা কোনোদিন শুনেছেন কোন চুম্বকের একটা মেরু দিয়ে একটা চুম্বক হয়েছে? একটা চুম্বককে যতবার ভাঙেন কয়টা হবে? দুইটা মানে কয়টা মেরু হবে? দুইটা মেরু মানে যদি এই একটা নর্থ পোল, সাউথ পোল, আমি ভেঙে দিলাম, আবার ওই দুইটা তাহলে কি হবে? আবার নর্থ সাউথ। এটা কি হবে? সাউথ। এটা কি হবে? আমার করে দেওয়া লাগবে না, অটো। যখন এটা ভাঙতে যখন এর পোলের কোনো অস্তিত্ব থাকবে না, তখন ওর মধ্যে ম্যাগনেটিক থাকবে। বুঝাইতে পারছি? তাহলে এই পেয়ার অফ পোলটা হলো সৃষ্টিকর্তার সৃষ্টি। আমি যদি ভালোবাসা পৃথিবী থেকে মুছে ফেলতে চাই, সম্ভব না, হবে না। এটা আমার দেওয়াও জিনিস না, আমি তুলেও ফেলতে পারবো। আর তুলে যদি ফেলি সেটা অন্য পদার্থ হয়ে যাবে, অন্য জিনিস হয়ে যাবে। আর পাগল হয়ে যাবে, মানুষ যদি হয় তাহলে পাগল হয়ে যাবে, গায়ে কাপড় থাকবে না। হ্যাঁ, আর যদি বস্তু হয় তাহলে তার অস্তিত্ব হারাবে। আমি বুঝাইতে পারছি না? এই পেয়ার অফ পোল মানে হচ্ছে এই পোলকে বোঝানো হয়েছে। তার মানে আমার ম্যাগনেট তৈরি করতে গেলে অবশ্যই দুইটা চুম্বকের দুইটা মেরু প্রয়োজন। এই জন্য আমি কখনোই একটা লিখবো না। এখানে পেয়ার অফ পোল দিলে এখানে টোটাল স্লট দেবো। যদি খালি পোল দেই, পোল দেই এখানে, তাহলে গুণন নিচে দেবো কি? 2 মানে কি একটা? আমি বুঝাতে পারছি বা? এটা হলো প্রতি স্লটে ইলেকট্রিক্যাল ডিগ্রি। 180 দিয়েও করা যাবে। আমি বুঝাইতে পারছি না? অনেকগুলি ওয়ে আছে, অনেকগুলি আছে।
পদ্ধতি আছে। বাবা আপনি কি কিছু বুঝতে কি হবে? 360 ডিগ্রি ইন্টু কয় পোল দিচ্ছি এখানে? 4 পোল ডিভাইড বাই টোটাল স্লোট কয়টা? 24 ইন্টু কত? 2। যদি এখন যদি 4টা পোল হয়, এখানে পেয়ার অফ পোল থাকে, এখানে যদি 2 না থাকে, এখানে পেয়ার অফ পোল আছে, তাহলে কত হবে? এখানে কত আসবে? 4 আসবে। 4টা পোল মানে কয়টা পেয়ার? 2টা নট 2টা সাউথ মিলে কয়টা হবে? 2টা, এক পেয়ার। 2টা মিলে তো এক পেয়ার, আবার 2টা মিলে এক পেয়ার, তাহলে 4টা কয় পেয়ার হবে? 2 পেয়ার। তাহলে সাইডের থেকে কত আসবে? 2 আসবে। আর যদি সাইডেই লিখি তাহলে এখানে গুণন 2 আমার ক্লিয়ার বা? এখন দেখেন কত আসে? 2 দুগুণে কত? 4। তাহলে 12 দুগুণে 24, 3 12 30 তাহলে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার্সেন্ট কত ডিগ্রি পাইলাম? 30 কয়েল স্টোন কত পেলাম? 1 থেকে 6 ওয়াইন্ডিং পিস কত পাইলাম? তাহলে পোল পিস কত হবে? এটা আমি বলতেছি না আপনারা মুখস্থ বলতেছেন? কি বাবা, এটা কি আমি বলতেছি না আপনারা মুখস্থ বলতেছেন? বুঝে যাই তোরা